আজ আমি কাউকে অবাক করে দিতে আসিনি, তবে আজকে যে তথ্যগুলো তুলে ধরব তাতে যদি আপনি অবাক হন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আজকে আমি বর্তমান যুগের সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি এবং মধ্যযুগের বিশেষ করে আলীবর্দী খান এবং শায়েস্তা খান তার আমলের সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক সমাজ ব্যবস্থা দুইটি একসাথেই আলোচনা করব। এর কারণ যদি বলি, আপনারা অনেকেই শুনেছেন মধ্যযুগের শেষের দিকে বিশেষ করে আলীবর্দী খান ও শায়েস্তা খানের আমলে বাংলায় সম্পদের প্রাচুর্যতা ছিল। এত পরিমাণে ধন সম্পদ ছিল যা বিদেশি বণিকদের আকৃষ্ট করতো যে তারা এই দেশে ব্যবসা বাণিজ্য করতে আসতো। কিন্তু বর্তমান যুগে আমরা যদি দেখি, উন্নত কৃষি ব্যবস্থা, প্রযুক্তির এত উন্নতি হয়েছে এই বাংলায়, তারপরে আধুনিক শিক্ষা, সব কিছুই আছে, তারপরেও যেন সেই আগের মতো সম্পদের প্রাচুর্যতা আর গড়ে ওঠে না। সেই নবাবী আমলের সময় বিশাল জায়গা জুড়ে কৃষিকাজ হতো শুধুমাত্র গরু দিয়ে হাল চাষের মাধ্যমে, কিন্তু আজকের দিনে পার্থক্যটা খুবই ভিন্ন। বর্তমান যুগে প্রযুক্তি দ্বারা বিশাল বিশাল জমি চাষ করা যায়, কিন্তু তবুও কৃষকরা বড়লোক হতে পারছে। মূলত এর কারণ আজকে ব্যাখ্যা করব। আজকের ভিডিওটা মূল উদ্দেশ্যই হলো যে তারা ওই আমলে পেরেছিল সম্পদের পাহাড় করতে, কিন্তু আজকের যুগে এসেও আমাদের কৃষকরা পারছে না। মূলত এই দিকটা নিয়ে আজকের আলোচনা। তো আমরা যদি এই বিষয়টি বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদের সেই সময়ের সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি বিশ্লেষণ করতে হবে এবং বর্তমান সময়ের সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি বিশ্লেষণ করতে হবে। এই দুই সমাজ ব্যবস্থার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? তো সেই সময়ের আমলে বাংলায় অর্থাৎ নবাবের যে প্রদেশটা ছিল, সেই প্রদেশে জায়গা ছিল, আয়তন ছিল 5,50,000 বর্গ কিলোমিটার। কিন্তু বর্তমান সময়ের কথা যদি চিন্তা করি তাহলে বর্তমান সময়ের বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার, যা সেই সময়ে বর্তমান সময়ের থেকে 5 গুণ বেশি। তবে সেই সময়ের জনসংখ্যা ছিল খুবই কম এই সময়ের থেকে। এই সময়ে আয়তন যেমন ওই সময়ের থেকে 5 গুণ ছোট, তারপরেও সেই সময়ের মানুষ ছিল মাত্র 3 কোটি এবং আয়তন তো বললামই, সেটি হলো 5,50,000 বর্গ কিলোমিটার। আর বর্তমান সময়ে তার থেকে 5 গুণ কম, অর্থাৎ 1,47,570 বর্গ কিলোমিটার। কিন্তু বর্তমান সময়ে এত কম জায়গা, তারপরেও আমাদের মানুষ হলো তার থেকে কয়েক গুণ বেশি। সেটি হলো আমরা সবাই জানি, অলমোস্ট প্রায় 20 কোটির অধিক জনসংখ্যা বর্তমানে বাংলাদেশে রয়েছে। কিন্তু জায়গা কিন্তু আগের থেকে অনেকটাই কম, সেটি আমি আগেও বলেছি। তো ওই সময়ে প্রতিটি বাংলার নবাবের যে প্রদেশটি ছিল, 3 কোটি মানুষ ছিল। আমরা যদি নবাবের প্রদেশের জায়গা অনুযায়ী সবাইকে যদি জমি ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা মানুষের মাথাপিছু জমি আসে প্রায় 4,270 শতাংশ। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা এইভাবে ভাগ করে দিই, এই বাংলাদেশের জমিটি, বাংলাদেশে যত মানুষ আছে তাদেরকে যদি ভাগ করে দিই, প্রতি 5 জন মানুষ জমি পাবে 1 শতাংশ। পার্থক্যটা বন্ধুরা এই জায়গাতেই। কারণ ওই সময়ে যদি একজন মানুষকে, প্রতিটি মানুষকে যদি ভাগ করে দেওয়া হতো, ওই আয়তন অনুযায়ী জমি ভাগ করে দেওয়া হতো, তাহলে প্রতিটি মানুষ 4,000-এর বেশি শতাংশ করে জমি পেত। যদিও তারা সব জমি চাষ করতো না, কারণ তাদের জমি অনেক বেশি ছিল, যেটা প্রয়োজন ছিল বা খুব সুবিধাজনক ছিল জমিগুলো, সেই জমিগুলো আসলে তারা চাষ করত। আর যেগুলো একটু দুষ্কর ছিল চাষ করা, সেগুলো তারা ফেলে রাখত। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা হিসেব করি তাহলে দেখবেন আমরা প্রতি 5 জন মানুষ, একজন মানুষকে আমরা 1 শতাংশ জমি দিতে পারতেছি না। প্রতি 5 জন মানুষকে আমরা
1% জমি দিতে পারতেছি, তাহলে পুরো বাংলাদেশে যত মানুষ আছে তারা জমি পাবে। আর যদি আমরা প্রতি মানুষ একজনকে 1% জমি দিই, তাহলে আমাদের এই দেশের যত পরিমাণ মানুষ আছে তাদেরকে সবাইকে জমি দেওয়া সম্ভব না। তাহলে আপনি চিন্তা করেন, ওই সময়ে এত জমি ছিল, বর্তমানে এত জমি কম, তারপরেও আমরা কিভাবে টিকে আছি। তো এই জায়গায় মূলত আসল ফ্যাক্ট, ওই সময়ে জমি বেশি ছিল, মানুষ কম ছিল, জায়গা বেশি ছিল। বর্তমানের সময় জায়গা কম, মানুষ বেশি, তারপরেও কিভাবে টিকে আছি। তো এই জায়গাতে মূলত এই আধুনিক প্রযুক্তি এবং শিল্প কারখানার বড় একটি ভূমিকা রয়েছে। কিভাবে সেটি আমি ব্যাখ্যা করছি। বর্তমান সময়ে আমাদের প্রতিটি মানুষ কিন্তু গ্রামে থেকে কৃষিকাজ করে খেতে পারে না। মূলত তারা প্রতিটি মানুষ আমাদের গ্রামে যাদের কৃষিকাজ করার মতো জায়গা নেই, তারা মূলত ঢাকার শহরমুখী হয়ে যায় এবং সেই জায়গা চাকরি করে। এবং বাংলাদেশে হিউজ পরিমাণে একটি জনসংখ্যা আছে যাদের জমি নেই, তারা শহরে ওই শিল্প কারখানায় চাকরি করে। এবং অনেক পরিমাণে মানুষ আছে যারা বিদেশে থাকে এবং সেই দেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। এবং বর্তমানে তৈরি পোশাক শিল্প আমাদের বড় একটি অর্থ যোগান দেয় জিডিপিতে। তো সেই জায়গা থেকে আমাদের বর্তমান সময়ে কয়েকটি খাত ওপেন হয়েছে। এই জন্য মূলত বর্তমান সময়ে সেই আগের তুলনায় জায়গা কম থাকার পরেও আসলে সমস্যা তেমন একটি হচ্ছে না। কিন্তু আমরা যদি চিন্তা করি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে মানুষ অধিকাংশই বাড়বে, কিন্তু আমাদের জমি কখনোই বাড়বে না। তো সেই জায়গা থেকেই আমাদের আগামী প্রজন্মের জন্য যদি জমি রাখতে চাই, তাহলে হয়তো জন্মহার হার এটি নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। তো মূলত আমি প্রথমে বলছিলাম যে প্রতি 5 জন মানুষ 1% জমি পাবে। তাহলে আপনি চিন্তা করেন যে 5 জন মানুষ 1% জমি পেলে তাহলে আমরা এতগুলো মানুষ কিভাবে থাকি। তো কিছুটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি, তারপরে আরও কিছুটা আমি ক্লিয়ার করছি। কারণ আমাদের বর্তমান সময়ে গ্রামে প্রতি 5 জন থেকে 7 জন মানুষ 3% জমির ভিতরে থাকে। এটি আপনি যদি খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন। এবং আমাদের শহর অঞ্চলে একটি 10%, বেশি হলে 10% জমি, তার ভিতরে 10 তলা বিল্ডিং, তার ভিতরে মানুষ থাকে কমপক্ষে 80 থেকে 100 জন মানুষ। তো সেই জায়গা থেকে আমাদের জমিটা কৃষিকাজের জন্য রাখতে পেরেছি। কিভাবে? ওই যে আমরা এতগুলো মানুষ, কিছু পরিমাণ মানুষ বিদেশে চলে গেছে এবং যে পরিমাণ মানুষ এখনও বাংলাদেশে আছে, এই পরিমাণ মানুষ যে এই বাংলাদেশে যে পরিমাণ জায়গা নিয়েছে, তা 100%-এর ভিতরে 20% জমি তারা দখল করেছে। দখল বলতে কি, এই জায়গা বসবাস করেছে। এবং আমাদের কৃষিকাজের জন্য এই যে 60% জমি আমরা রাখতে পেরেছি, এটা কিসের জন্য পেরেছি? ওই যে বললাম, শহর অঞ্চলে বিশাল বিশাল বিল্ডিং, এর ভিতরে 100 থেকে 80 জন মানুষ থাকে এবং গ্রাম অঞ্চলে 3% জমির ভিতরে হয়তো 5 জন থেকে 6 জন মানুষ থাকতে পারে অনায়াসে। এইভাবে করে আমরা একসাথে থেকে এই জমিগুলো সংরক্ষণ করতে পেরেছি। আমাদের কৃষি জমির জন্য আছে 60%। এবং এই যে আমাদের নদী আছে, সমুদ্র আছে, অর্থাৎ খাল, বিল এবং পাহাড়, এই যে এত পরিমাণ যে জায়গা দখল করেছে সেটি হলো 20%। তো আমরা নিজেরা 20%-এ বসবাস করি। এবার রাস্তাঘাট, এইগুলো আমাদের সামাজিক যে কার্যকলাপ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে আমরা 20% জমিতে থাকি। এবং 20% জমি আমাদের এই যে প্রাকৃতিক নদী, খাল, বিল, পাহাড়, এরা 20% জমি দখল করেছে এবং আমাদের জন্য কৃষি করার জন্য আছে 60%। তো এই যে 60% জমি কৃষির জন্য আমরা রাখতে পেরেছি, সেটি হয়তো বর্তমান সময়ে আছে, কিন্তু ভবিষ্যতে সেটিও আস্তে আস্তে কমবে। কারণ আমরা মানুষ
আরও বৃদ্ধি পাবো, কখনোই জমি বৃদ্ধি পাবে না। তো সেই জন্য আমাদের এই সময়ে এসেও আমরা ওই নবাবী আমলের মতো সম্পদের পাহাড় গড়ে উঠতে পারতেছি না। কারণ কি? কারণ ওই একটাই, কারণ ওই সময়ে আমরা জমি পেতাম অনেক বেশি, এমনকি আমরা অনেক জমি ফেলেও রাখতাম, যেটি সুবিধাজনক ছিল সেই জমিগুলো আমরা ভোগ করতাম এবং কৃষি করতাম। যেটি অসুবিধা ছিল তুলনামূলক সেই জমিগুলো আমাদের ফেলে রাখা হতো এবং সেই জায়গা জঙ্গল হতো স্বাভাবিকভাবেই। তো আমরা আমাদের মতো এই যে বাংলাদেশটার যে জমিগুলো রয়েছে, এই জমিগুলো আসলে খুবই আল্লাহ তাআলা আমাদের দান করেছে। কারণ এই জমিতে যা ফসল কৃষকরা ফলায় সেই ফসলগুলোই আমাদের অনেক পরিমাণে হয়, যে ফুলে ফেঁপে ওঠে, এইরকমই একটি অবস্থা। এই রকমের জমি পৃথিবীতে অন্য কোনো জায়গা আছে কি না আমার সন্দেহ। যেহেতু আমাদের জমি এত উর্বর, সেই জন্য আমরা ফসল ফলিয়ে এত মানুষকে খাওয়াতে পারি কিংবা এই জায়গা থাকতে পারি। তো ভবিষ্যতের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে এই জমিগুলা ক্রমেই আস্তে আস্তে সরে যাবে, কমে যাবে। তো সেই জন্য আমাদের মূলত এই যে আমি প্রথমে বললাম ওই নবাবী আমলে সম্পদ ছিল, কিন্তু এখন উন্নত কৃষি, উন্নত শিক্ষা, উন্নত প্রযুক্তি, তারপরেও আমরা কেন পারছি না? তার মূল কারণ হলো আমাদের জনসংখ্যা। অনেকেই আমার সাথে একমত হতে পারবে না, কারণ আমাদের এই দেশে একটি ধারণা আছে যে আমাদের আছে মানব সম্পদ। আসলে এটা আমাদের মানব সম্পদ, কিন্তু আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে আমাদের অধিকাংশ মানব সম্পদের মধ্যেই তেমন একটি শিক্ষার সেই রকমের প্রতিফলন দেখা যায় না। মূলত অতিরিক্ত মানব সম্পদ হওয়ার কারণে আমাদের মানব সম্পদের একটি অনেক বড় একটি অংশের কোনো স্কিল নেই, তারা পুরোপুরি বেকার হয়ে থাকে। তাহলে আমাদের এই মানব সম্পদ থেকে কী লাভ হলো? তাহলে আমাদের কি মানব সম্পদ দিয়ে ইনকাম হলো কোনো? তো এই বিষয়গুলো আমাদের এখনই চিন্তা করার সময়, কারণ ভবিষ্যতে আমাদের এটি যখন আরও অতিরিক্ত হয়ে যাবে তখন আমাদের আর হাতে কিছু করার থাকবে না। তো সেই জন্য আপনি যদি আর একটু অন্যভাবে বোঝার চেষ্টা করেন, যদি আমাদের এইটুকু জায়গায় যে পরিমাণে মানুষ আছে, এই মানুষগুলো যদি সত্যিই যদি মিডল ইস্টের কোনো একটি দেশে থাকতো, আমরা জানি সেখানে প্রাকৃতিক তেল গ্যাস আছে, তারা অনেক উন্নত ধনী, তারপরেও যদি এই রকমের মানুষ যদি ওই সব দেশে থাকতো, তাহলে নিঃসন্দেহ তাদেরও একটি হিমশিম খেতে হতো, কারণ এতগুলো মানুষ একসাথে থাকা সম্ভব না। মূলত আপনি যদি আরও খেয়াল করেন, আমাদের দেশে প্রতিটি জায়গায় দুর্নীতি হয়। এর মূল কারণ কি আপনি জানেন? এর আসলে মূল কারণই হলো আমাদের এই মানব সম্পদ। আসলে মানব সম্পদ যেমন শুনতে খুব ভালো লাগে, তেমনি আসলে এটি কার্যকর বা বাস্তবে খুবই কঠিন। কারণ প্রতিটি মানুষেরই আলাদা আলাদা স্বপ্ন আছে, কিন্তু সম্পদ যদি যেখানে নাই, সেখানে স্বপ্ন কিভাবে আসে? স্বপ্ন কীভাবেই বা পূরণ হবে? যেখানে সম্পদ নেই সেখানে স্বপ্ন কিভাবে পূরণ হবে? তো এই স্বপ্ন পূরণ করতে হলে আমাদের দেশে দুর্নীতির পথটাই অধিকাংশ মানুষ বেছে নেয়। কারণ আপনি দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, তারপরেও মানুষের একটি আলাদা সত্তা আছে। তারা সবাই মানবতার দিকে খুবই ভালো একটি দৃষ্টি থাকে, তারপরেও সেই মানবতা বাদ দিয়ে তারা দুর্নীতির পথ বেছে নেয়। এটি আসলে তাদের করার কিছু থাকে না, তাদের স্বপ্ন, তাদের সমাজ, এগুলো সব উপেক্ষা করে তারা দুর্নীতি করে। কারণ তারা সৎভাবে আসলে ভালো কিছু করার তেমন একটি উপায় থাকে না। হয়তো আমি অনেক কিছু বলেছি, এই যে কথাগুলো অনেকের ভালো নাও লাগতে পারে এবং এর সাথে দ্বিমত হতেও পারেন। তো সেই দিক থেকে আমার খুবই, যদি আমি কিছু ভুল বলে থাকি, সেই দিক থেকে আমি ক্ষমা প্রার্থী। আমি যদি আজকে সব কিছু গুছিয়ে নাও বলতে পারি, তবে বিষয়টা কিন্তু আসলেই খুবই গুরুতর বিষয়, কারণ ভবিষ্যতের জন্য আমাদের খুবই হুমকি হতে পারে এই দিকটি। তো এই দিকটি আমাদের হুমকি হতে পারে। আপনি যদি খেয়াল করেন, চীনেও কিন্তু আমাদের মতো অনেক মানব সম্পদ আছে,
অর্থাৎ অনেক বেশি জনসংখ্যা। তো চীন করেছিল কি, চীন আনুমানিক ৩৫ বছর আগে একটি নীতি গ্রহণ করে। তো নীতিটি হলো কি, সেই নীতিটা হলো, কারণ নীতিটা গ্রহণ করার মূল উদ্দেশ্য হলো জনসংখ্যা কমানো। তো ওই দেশে আমাদের মতনই অতিরিক্ত জনসংখ্যা, সম্পদ মানে কৃষি জমি কমে যাচ্ছিল, সেই জন্য একটা নীতি গ্রহণ করেছিল যে প্রতি একটি দম্পতি একটি করে বাচ্চা নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। তো সেই পরে আজকে ৩৫ বছর পর আনুমানিক সেই দেশে বুড়ো মানুষের সংখ্যা অনেক পরিমাণ বেড়ে গেছে এবং যে যুবকের সংখ্যা দিন দিন কমে গেছে। এটি তাদের জন্য হয়তো অনেক বড় একটি ধাক্কা, কিন্তু আপনি যদি চিন্তা করেন এটি ভবিষ্যতের জন্য তাদের সুফল বয়ে আনবে। কখনোই হয়তো আজকের দিনে তাদের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি খুব ভালো একটি অর্থনৈতিক দিক বয়ে আনতে পারে। আমাদেরও উচিত আমাদের দেশের জন্ম হারটা আগের থেকেই একটু যদি কমানো সম্ভব হয় সেটি করা, কারণ আর এখন যদি এটি না করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে আর কখনো নাও করতে পারি। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে আরও একটি ইনফরমেশন দেব যেটি আপনার হুশ উড়ে যাবে, এরকমই একটা অবস্থা। আপনি যদি খেয়াল করে দেখেন, কানাডা অথবা রাশিয়ার মতো জায়গায় একটি কৃষক চাষ করে তার প্রযুক্তির মাধ্যমে 200 থেকে 250% জমি, যেটা আমরা বাংলায় যেটা প্রকাশ করি সবাই যাতে বোঝে, এই পরিমাণে জায়গা 200 থেকে 250% জমি, এর হয়তো বেশিও হতে পারে, একজন কৃষক প্রযুক্তির মাধ্যমে চাষ করে থাকে। তাহলে আপনি কি মনে করছেন যে বিষয়টা, একজন কৃষক 200-250 জমি একটা প্রযুক্তির মাধ্যমে চাষ করে, সে তো অবশ্যই বড়লোক হবে, কারণ তার তো শ্রমিকের সংখ্যা খুবই কম লাগে, তার তো মানুষ দরকার হয় না। আর আমাদের দেশে যদি খেয়াল করে দেখেন, একটা কৃষকের মাথাপতি হয়তো 10% জমি থাকবে, এটি হয়তো অনেকের ক্ষেত্রে বেশি, আবার অনেকের ক্ষেত্রে কম, কিন্তু আপনি যদি গড়ে হিসেব করেন প্রতিটি মানুষের, তাহলে একটি কৃষকের মাথাপতি 10% জমি আপনি ধরতে পারেন আমাদের দেশে অনুযায়ী। তাহলে সেই কৃষকটি প্রযুক্তি যদি বাইরে থেকে নিজ অর্থায়নে কিনে আনে বা আবিষ্কার করতে বিপুল পরিমাণে টাকা খরচ করে, তাহলে 10% জমি সে প্রযুক্তি দ্বারা ফসল আবাদ করে কি এমন লাভ করতে পারবে, আপনি এই জিনিসটা খেয়াল করেন। তাহলে আমাদের দেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, অনেক মানুষই আছে যে তাদের শ্রম হিসাবে ওই কৃষিক্ষেত্রে খাটানো যায়, এবং অনেক মানুষ আছে তাদের লাগতেও আসে না, কিন্তু তারা বেকার বসে আছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন কানাডার মতো জায়গা অথবা ইউএসের মতো জায়গায় একটি কৃষক, তাদের শ্রমিক দরকার হয় না তেমন একটি, তারা প্রযুক্তির মাধ্যমে অনেক পরিমাণে জায়গা তারা চাষ করে ফেলে এবং তাদের শ্রমিক দরকার হয় না, তারা প্রযুক্তির মাধ্যমেই তাদের নিজেরই প্রযুক্তিগুলো আছে, যেমন ট্রাক্টর থেকে শুরু করে অনেক বড় বড় প্রযুক্তি, এগুলো দিয়েই তারা চাষ করে ফেলে এবং তাদের বেশি একটা খরচ করতে হয় না, অথচ তারা বিশাল পরিমাণে জায়গা তারা চাষ করে অল্প খরচের মাধ্যমে। আর আমাদের দেশে অল্প পরিমাণের জায়গা চাষ করে একজন কৃষক, তাতেও আমরা অনেক অর্থ ব্যয় করে থাকি। তাহলে আপনি এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আসলেই বুঝবেন যে আমাদের দেশে মানব সম্পদ ভবিষ্যতের জন্য কতটি হুমকি হতে পারে। তো সেই জন্য আমার অনুরোধ যে আমাদের সবাইকে একসাথে মিলে এই জন্ম হারটা কমানো আমাদেরই দায়িত্ব, এটি কারো একার পক্ষে সম্ভব না, এটি আমাদের সকলে, দেশের সকল মানুষে মিলে এই উদ্যোগটি নিতে হবে। আমাদের ওই ভবিষ্যৎ প্রজন্ম, তারা তো আমাদেরই প্রজন্ম, আমাদেরই ভবিষ্যতের প্রজন্মের জন্য আমাদেরই পৃথিবীকে, বাংলাদেশকে সুখকর হিসাবে তৈরি করা আমাদেরই দায়িত্ব। তো আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে, যদি আমার কথার কোনো জায়গায় আপনি ব্যথার্থ হয়ে থাকেন তাহলে আমি আসলেই দুঃখিত, আর যদি আমার কথার সাথে দ্বিমত হন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন
এই বিষয়ে কিছু একটি মন্তব্য কমেন্টে দেবেন। আর যদি একমত হন তাহলে সেটিও আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ভুল বললাম নাকি ঠিক বললাম। তো এটি অবশ্যই আমার জানার দরকার, যেহেতু আমি একটি বিষয় নিয়ে কথা বলেছি। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি কি ঠিক বললাম না ভুল বললাম। ভুল বললে অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আমার কথাবার্তা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং সমাজের এই যে অনেক বিষয় আছে যেটি তুলে ধরা উচিত সেগুলো আমি বিশ্লেষণ করব এই চ্যানেলের মাধ্যমে। যদি আপনার মনে হয় এই কথাগুলো আরও মানুষের জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার দেবেন এবং লাইক করবেন। তো আজকে ভিডিওটি মূলত এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।